আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে গিয়ে সিকোয়েন্সিয়ালি আমরা পরিমাণগত রসায়ন যে চ্যাপ্টার সেটার আমরা হচ্ছে গিয়ে রাসায়নিক সমীকরণ সম্পর্কিত গাণিতিক সমস্যা শেষ করেছিলাম গতদিন। শেষ করে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা ভিত্তিক যে গাণিতিক সমস্যা সেটা শুরু করেছিলাম এবং ওইটারও বেশ অনেক কিছু আমরা শেষ করে আমি হোমওয়ার্কও দিয়েছিলাম। হোমওয়ার্ক আমি বেশ কয়েকজনের কাছ থেকে রেসপন্সও পেয়েছি। কাইন্ডলি যারা হোমওয়ার্ক করছো না তারা অবশ্যই হোমওয়ার্কগুলো করো। আমি আবারও বলছি, তোমরা যদি এই আশায় থাকো যে হচ্ছে গিয়ে প্রাইভেট খুলবে তারপরে শাকিল ভাইয়ের কাছে যাই সরাসরি ক্লাস করে শেষ করব, এই আশায় থাকা ভালো, আমি বলছি না যে থেকো না, বাট তুমি যে বসে আছো কি দরকার? তোমার জন্যই তো কষ্ট করে আমার ক্লাসগুলো তৈরি করা, তাই না? তুমি যদি না দেখো, তুমি যদি রেসপন্স না করো, তাহলে তো আমার এই ক্লাসটা সার্থক হবে না, আমি তো উৎসাহ পাবো না, তাই না? তো এই জন্য রিকোয়েস্ট, আমার প্রাইভেটের যারা আছো, বিশেষ করে বাইরের তো অনেকে তোমরা আমার ক্লাস দেখো আমি জানি, কিন্তু আমার প্রাইভেটের যারা আছো তারা কাইন্ডলি একটু ভ্যালু দাও, একটু গুরুত্ব দিয়ে ক্লাসগুলো করো। আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি, এই ধরনের কাজ করো না, তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, ঠিক আছে? আমি গতদিন বলেছিলাম যে আমরা পরিমাণগত রসায়ন যে চ্যাপ্টারটা রয়েছে যতগুলো ম্যাথ করলাম সেই ম্যাথের উপরে একটা শিট ক্রিয়েট করা ছিল এবং বলেছিলাম যে এই শিটটা আমি তোমরা যখন আমার ক্লাসে পড়তে চলে আসবে তখন আমি সাপ্লাই করবো। দেখো এই সেই শিট, ঠিক আছে? এই শিটের মধ্যে সাজিয়ে গুছিয়ে সব করা আছে, আমি তোমাদেরকে শিটটা সাপ্লাই করব। তো আজকে আমি এই শিট থেকে ম্যাথগুলো করব, কারণ গত ক্লাসে আমরা অ্যাভোগাড্রো সংখ্যাভিত্তিক যে গাণিতিক সমস্যাগুলো ছিল এই গাণিতিক সমস্যাগুলোর অনেকখানি সলভ করে ফেলছি। তো আজকে আমরা দেখব যে দুই একটা যে ম্যাথ বাকি আছে এই অধ্যায়ের, মানে ছেঁড়া ছাটা ম্যাথ বলতে পারো, সেগুলো শেষ করে ফেলি। এতে কি হবে, তাহলে এই অধ্যায়ের যে ম্যাথের ব্যাপারগুলো আছে এগুলো ফুল অ্যান্ড ফাইনাল ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এখন আমরা আমাদের একটা ম্যাথ শুরু করতে পারি। যেমন আমরা এই ম্যাথটা করি, ম্যাথে বলা হচ্ছে যে 300টি, তোমাদের স্বার্থে আমি কোশ্চেন তুলে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। 300টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলে 300 মিলিগ্রাম খরচ হয়। 300 মিলিগ্রাম খরচ হয়। প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু রয়েছে? প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু রয়েছে? ঠিক আছে, তাহলে আমরা এটা অ্যান্সারে যাব যে 300টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলে 300 মিলিগ্রাম খরচ হয়, তাহলে প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু রয়েছে। তাহলে এখন আমরা বিষয়টা বুঝি যে এখানে 300টা স্বাক্ষর দেওয়ার জন্য একটা গ্রাফাইট পেন্সিল ব্যবহার করা হচ্ছে, সেই পেন্সিলে বলা হচ্ছে যে 300 মিলিগ্রাম খরচ হচ্ছে। আগেই বলছি এই ম্যাথটা একটা সময়, বিশেষ করে আমাদের সময় খুব বস একটা ম্যাথ ছিল, পরবর্তীতে তোমাদের সৃজনশীল হয়ে যাওয়ার কারণে ম্যাথটা কিছুটা মার্কেটে মাইর খেয়ে যায়, বাট অ্যাডমিশনে এর প্রভাব এখনও রয়েছে। তুমি এখনও রুয়েট, বিশেষ করে রুয়েট এবং কুয়েটের কোশ্চেন সার্চ করলে এই ম্যাথটাকে তুমি পাবা, কম বেশি এটা কিন্তু আসছে। আর এখন যেটা হচ্ছে আমাদের এই 2020 সালে বা 21 সালে তোমরা যারা পরীক্ষা দিবা ওদের ক্ষেত্রে এটা বিশেষ করে মানে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে বলা হচ্ছে যে 300টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলে 300 মিলিগ্রাম খরচ হয়, তাহলে প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু রয়েছে? তার মানে গ্রাফাইট মানেই কার্বন, তোমাকে বুঝে নিতে হবে যে গ্রাফাইট মানে হচ্ছে গিয়ে কার্বন। তাহলে এখানে কার্বন খরচ হচ্ছে কত মিলিগ্রাম? 300 মিলিগ্রাম, ঠিক আছে? এটা কয়টি স্বাক্ষরের জন্য? 300টি স্বাক্ষরের জন্য। এখন বলছে প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটা বিষয় দেখো, ইনফরমেশন দেওয়া আছে টি মানে কতটি স্বাক্ষর, আর দেওয়া আছে হচ্ছে গিয়ে ভর, আর তোমাকে বের করতে বলছে কার্বন পরমাণুর সংখ্যা। বোঝা গেল? তোমাকে বের করতে বলছে কার্বন পরমাণুর সংখ্যা। তাহলে এখন ঘটনা হচ্ছে গিয়ে আমরা কিভাবে এই মিলিগ্রাম থেকে সংখ্যায় আসবো? তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি বের করতে পারি যে 300 মিলিগ্রামে কতটি কার্বন পরমাণু খরচ হচ্ছে, তাহলে এটা কিন্তু কি হবে 300টি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হলো তার পরিমাণ হবে। আর 300টি স্বাক্ষরে বের করতে পারলে প্রতিটি স্বাক্ষরে মানে একটি স্বাক্ষরে কয়টা খরচ হবে সেটা কিন্তু আমরা অনায়াসে কি করতে পারবো? বের করতে পারবো। বিষয়টা বোঝাতে পারছি? তাহলে আমাদের কাজ এখন কি, যে আমরা আগে বের করব যে 300টি স্বাক্ষরের জন্য কতটি কার্বন পরমাণু খরচ হচ্ছে, তাহলে আমরা একটি স্বাক্ষরটা বের করতে পারবো। সো এটা আমরা শুরু করবো কিভাবে দেখো, সেটা হচ্ছে যে 1 মোল কার্বন ইকুয়াল টু 12 গ্রাম, বাট এটা রয়েছে মিলিগ্রামে, তাহলে 12 গ্রাম মানেই কি 12
হাজার মিলিগ্রাম। তাহলে 12,000 মিলিগ্রাম মানে 1 মোল কার্বন, আর 1 মোল কার্বনে কার্বন পরমাণু আছে কয়টি? অ্যাভোগাড্রো সংখ্যক, তাই না? তাহলে আমরা বলতে পারি যে 12,000 মিলিগ্রামে কার্বন পরমাণু আছে 6.02 10 টু দি পাওয়ার 23টি। 12,000 মিলিগ্রামে কার্বন পরমাণু আছে 6.02 10 টু দি পাওয়ার 23টি। তাহলে অতএব কত মিলিগ্রাম? 300 মিলিগ্রাম। 300 মিলিগ্রামে কার্বন পরমাণু আছে, তাহলে 6.02 10 টু দি পাওয়ার 23 ইন্টু 300 ডিভাইডেড বাই 12,000 এতটি। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করবো। আমি আগেই বলেছি, আগেই স্যালেন্ডার করেছি, আমি কিন্তু ক্যালকুলেশনে কাঁচা, এই জন্য ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয় হবে। বাট তোমরা ভুল ত্রুটি করলে নো মার্জনীয়, ঠিক আছে? এটার জন্য মনে থাকে। ওকে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি ম্যাথটা। তাহলে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, পরবর্তীতে ইন্টু হবে 300 ডিভাইডেড বাই 12,000। তাহলে আমরা ইএনজি চেপে দেখছি, এটা আসতেছে 1.50 10 টু দি পাওয়ার 22, এটা আসলো 1.50 10 টু দি পাওয়ার 22টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই 1.50 10 টু দি পাওয়ার 22টি এটা হচ্ছে কি 300 মিলিগ্রামে কার্বন পরমাণুর সংখ্যা। আর 300 মিলিগ্রাম মানে কি এই প্রশ্ন অনুসারে 300টি স্বাক্ষরে কার্বন পরমাণুর সংখ্যা। সো লেখা যেতে পারে যে অতএব লিখলাম, এভাবে লিখি যে 300টি স্বাক্ষরে কার্বন পরমাণু আছে কতটি? 1.50 10 টু দি পাওয়ার 22টি। তাহলে প্রতিটি স্বাক্ষর অর্থাৎ একটি স্বাক্ষরে কার্বন পরমাণু আছে 1.50 10 টু দি পাওয়ার 22 ডিভাইডেড বাই 300 এতটি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ম্যাথের সিকোয়েন্সগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে 1.50 ইন্টু 10 টু দি পাওয়ার 22 ডিভাইডেড বাই 300, তাহলে আসছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 19, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 19 এতটি। তাহলে আমাদের এক্ষেত্রে একটি স্বাক্ষরে কার্বন পরমাণুর সংখ্যা হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, ঠিক আছে? সো আশা করি এই ম্যাথটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, কোনো সমস্যা হয়নি। আর সমস্যা হলে আমি তো আছি, তাই না? ওকে, তাহলে আমাদের এই অ্যাভোগাড্রো সংখ্যাভিত্তিক যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেটা মোটামুটি কমপ্লিট। আমরা দেখো যে এই শীটে বা আমরা এখন পর্যন্ত এই 3rd চ্যাপ্টারে কতগুলো টাইপ শেষ করলাম। আমরা 3rd চ্যাপ্টারে জারণ বিজারণ সম্পর্কিত গাণিতিক সমস্যা করেছি। আমরা এই অধ্যায়ে অম্ল ক্ষার সম্পর্কিত গাণিতিক সমস্যা করেছি। এই অধ্যায়ে আমরা ঘনমাত্রা সম্পর্কিত গাণিতিক সমস্যা করেছি, S = 1000 W/mv এই সূত্রের কথা বলছি। তারপরে আমরা রাসায়নিক সমীকরণ ভিত্তিক ম্যাথ করেছি। তারপর আমরা অ্যাভোগাড্রো সংখ্যা ভিত্তিক ম্যাথ শেষ করলাম। এবার আমরা শুরু করব আমাদের পরবর্তী যে টাইপ, সেটা হচ্ছে গিয়ে মোল ভগ্নাংশ ভিত্তিক গাণিতিক সমস্যা। আর মোল ভগ্নাংশ ভিত্তিক গাণিতিক সমস্যা এটা সবসময় লাগে। আর মোল ভগ্নাংশ জিনিসটা কিন্তু তোমরা আজকে প্রথম করছো না। মোল ভগ্নাংশ তোমরা ফার্স্ট ইয়ারে কেপি কেসি এখানে অনেকবার করেছ, এটা বলার অপেক্ষায় রাখে না যে কেপি কেসি টপিকে তোমরা মোল ভগ্নাংশ ভিত্তিক গাণিতিক সমস্যা বেশ কয়েকবারই করেছো। সো আমরা একটু আগাই, সেটা হচ্ছে কিরকম একটু মনে রাখবা যে মোল ভগ্নাংশ এক্স, এটা মোল ভগ্নাংশের সূত্র। এটা হচ্ছে গিয়ে মোল ভগ্নাংশ ভিত্তিক যে গাণিতিক সমস্যা, আমরা সেই গাণিতিক সমস্যাগুলো সলভ করতেছি। এই জন্য বলছি যে মোল ভগ্নাংশ এক্স = উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা। তাহলে মোল ভগ্নাংশ = উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা। এখন আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে একটা ম্যাথ সলভ করি। একটা করলেই এনাফ, এটা কতটাই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো। বাট এগুলো আমি আগেই বলছি, তুমি সৃজনশীল এগুলোকে পাবে না।
এগুলোকে তুমি বেসিক্যালি এমসিকিউতে বেশি পাবে, তারপরও শিখতে হবে। এই হলো ব্যাপার। বলা হয়েছে যে 500 গ্রাম পানিতে 30 গ্রাম চিনি দ্রবীভূত করা হলো। 500 গ্রাম পানিতে 30 গ্রাম চিনি দ্রবীভূত করা হলো। বলেছে দ্রবণে পানি ও চিনির মোল ভগ্নাংশ কত হবে? 500 গ্রাম পানিতে 30 গ্রাম চিনি দ্রবীভূত করা হলো, দ্রবণে পানি ও চিনির মোল ভগ্নাংশ কত হবে? তাহলে আমাকে এখানে দ্রবণের ভিতরে পানি এবং চিনির মোল ভগ্নাংশ বের করার কথা বলা হচ্ছিল। তাহলে আমরা এখান থেকে পানি এবং চিনির মোল ভগ্নাংশ কিভাবে বের করতে পারি? শোনো, ঘটনা হচ্ছে কি যে মোল ভগ্নাংশ বের করতে গেলে তোমাকে এই সূত্র হেল্প নিতেই হবে। সেটা হচ্ছে কি যে মোল ভগ্নাংশ ইকুয়াল টু উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা। তাহলে এখন সূত্রে যা বলছে মোল সংখ্যার দরকার, কিন্তু প্রশ্ন তো কোনো মোল সংখ্যাই নেই। প্রশ্ন আছে কি ভর মানে গ্রাম। তাহলে কি করতে হবে? তাহলে এই গ্রামটাকে মোল সংখ্যায় কনভার্ট করতে হবে। মনে রাখবা যে n ইকুয়াল টু W বাই M। ভর ভাগ আণবিক ভর ইকুয়াল টু হয় মোল সংখ্যা। ভর ভাগ আণবিক ভর ইকুয়াল টু হয় মোল সংখ্যা। তাহলে তো আমি এখান থেকে অনায়াসেই মোল সংখ্যা বের করতে পারি। তাহলে আমরা NW বা NH2 বলি পানি। তাহলে পানির মোল সংখ্যা, তাহলে ভর বাই আণবিক ভর। তাহলে ভর আছে কত 30 আর পানির ভর কত আমরা জানি 18। তাহলে দেখতে পাচ্ছি এটা আসছে 500 গ্রাম পানিতে, সরি শিক্ষার্থী বন্ধুরা, এটা 500 হবে, 500 যেহেতু বলেছে। তাহলে পানির ভর তো 500 রয়েছে প্রশ্নে। আচ্ছা, তাহলে 500 ডিভাইডেড বাই 18 500 ডিভাইডেড বাই 18, তাহলে আসতেছে 27.7। তাহলে এখানে আমরা যেটা পেলাম সেটা হলো 27.7 মোল। এটা হচ্ছে কি পানির মোল সংখ্যা। একইভাবে চিনি C6H12O6, তাই না? এটা কি চিনির সংকেত? না, এটা চিনির সংকেত না, এটা তোমরা অনেকেই ভুল করো। এটা হচ্ছে কি গ্লুকোজের সংকেত। তাহলে চিনির সংকেত কি হবে শিখে নাও। সেটা হচ্ছে কি C12H22O11। এটা হচ্ছে গিয়ে চিনির সংকেত C12H22O11। সো অনেকেই গ্লুকোজকে চিনির সংকেত লিখে ফেলে, বাট চিনি মানে কি সুক্রোজ নাকি? তাহলে এখন এখান থেকে ভর বাই আণবিক ভর, তাহলে এখানে ভর আছে 30, আণবিক ভর বের করে নেই। কার্বন আছে 12টা আছে, তাহলে 12 ইন্টু 12 প্লাস হাইড্রোজেন 22 প্লাস অক্সিজেন 11টা রয়েছে। তাহলে কি হবে 16 ইন্টু 11, তাহলে এটা আসতেছে 342। তাহলে 30 বাই 342, 30 ডিভাইডেড বাই 342, এটা আসছে 30, আবার একটু করছি 342.087 মোল, 0.087 মোল। তাহলে পানি এবং চিনির মোল সংখ্যা পেয়ে গেছো। তাহলে তুমি কিন্তু এখান থেকে মোল ভগ্নাংশ খুব সহজে বের করতে পারবে। তাহলে তুমি কিভাবে করবে? তাহলে x of H2O তুমি এরকম সংকেত ইউজ করতে পারো, আবার বাংলাও লিখতে পারো যে পানির মোল ভগ্নাংশ। বাংলা লিখলে লেখাটা বড় হবে আর এভাবে লিখলে একটু ছোট হবে, এটাই। তাহলে পানির মোল ভগ্নাংশ, তাহলে উপাদানের মোল সংখ্যা, তাহলে উপাদানকে এখানে পানি, সো 27.7 আর মিশ্রণের মোট মোল সংখ্যা, তাহলে কি দাঁড়াচ্ছে 27.7 প্লাস 0.087। আশা করি তোমরা ওই সূত্রের অ্যাপ্লাইটা এখানে বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি এবার করতে যাই 27.7 ডিভাইডেড বাই 27.7 প্লাস 0.087, তাহলে আমাদের ভ্যালু আসতেছে 0.99। তাহলে এটা আসতেছে 0.99, ঠিক আছে? আর মোল ভগ্নাংশের কোনো একক হয় না, বুঝতে পারছি? তারপরে এবার করব x
C12H22O11। তাহলে উপাদানের মোল সংখ্যা, তাহলে উপাদানকে চিনি, তাহলে উপাদানের মোল সংখ্যা তাহলে 0.087, আর এখানে 27.7 প্লাস 0.087। তাহলে বেসিক্যালি এর ভ্যালুটা আসবে 0.087 ডিভাইডেড বাই 27.7 প্লাস 0.087, তাহলে 0.0031, তাহলে 0.003। তাহলে এই হচ্ছে গিয়ে পানি এবং চিনির মোল ভগ্নাংশ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মোল ভগ্নাংশ বিষয়ক যে গাণিতিক সমস্যা রয়েছে, আশা করি তোমার বুঝতে কোনো সমস্যা হয় নাই, এই সূত্র থেকে তুমি বের করতে পারবে। বাট এখানে একটা ব্যাপার আছে কি, সেটা হচ্ছে কি অনেক সময় সরাসরি মোল সংখ্যা কোশ্চেনে থাকবে না। কি করবে, মোল সংখ্যার পরিবর্তে তোমাকে ভর দিয়ে সারা আটকে দেওয়ার চেষ্টা করবে। আর ভর দিয়ে যদি সারা আটকে দেয়, তাহলে এই ক্ষেত্রে কি করবা, ভরকে মূল্যে তুমি কনভার্ট করে দেন তোমার এই ম্যাথটা সলভ করে ফেলবা। সো আমি আশা করবো তোমাদের এটা বুঝতে কোনো সমস্যা হয় নাই। সো আমরা এবার আমাদের পরবর্তী যে টাইপ রয়েছে এই চ্যাপ্টারের, আমরা এই চ্যাপ্টারের ম্যাথের একেবারে শেষ প্রান্তে এসেছি বললেই বলা চলে। আমাদের পরবর্তী টাইপ হচ্ছে গিয়ে পিএম সম্পর্কিত গাণিতিক সমস্যা বা পিপিএম টাইপ সম্পর্কিত গাণিতিক সমস্যা বা পিপিএম টাইপ। ঠিক আছে, আমাদের পরবর্তী যে গাণিতিক সমস্যা, আমি আবারও বলছি, পিপিএম টাইপ। ঠিক আছে, তাহলে পিপিএম টাইপ এগুলো আমরা কিভাবে দেখব সেটাও এখন আমরা ক্লিয়ার করে ফেলি। তাহলে আমাদের পরবর্তী টাইপ হচ্ছে পিপিএম টাইপ। ঠিক আছে, আমাদের পরবর্তী টাইপের নাম হচ্ছে গিয়ে পিপিএম টাইপ। তাহলে এখন এই পিপিএম এর জন্য দুইটা সূত্র আমাদের লাগবে। একটা হচ্ছে গিয়ে পিপিএম মানে তুমি জানো পার্টস পার মিলিয়ন। ওকে, তাহলে একটা হচ্ছে গিয়ে দ্রব্যের ভর বাই দ্রবণের ভর ইন্টু 10⁶, এই একটা। আর টাইপ 2 পিপিএম ইকুয়াল টু আরেকটা হবে মোল সংখ্যা ইন্টু গ্রাম আণবিক ভর ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 1000। তাহলে একটা ম্যাথের মধ্যে বা একটা সলিউশনের ঘনমাত্রা আমরা যদি পিপিএম দিয়েও করতে চাই, তাহলে আমাদেরকে এই দুই ধরনের সূত্রের কি করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে কখন তুমি কোনটা ব্যবহার করবা সেটা ডিপেন্ড করবে কোশ্চেনের উপরে, কোশ্চেনের ইনফরমেশনের উপরে, যে কোশ্চেনে আসলে কি ধরনের তথ্য দিয়েছে। প্রশ্নে যে ধরনের তথ্য দিবে তোমাকে ওই তথ্য অনুযায়ী এগোতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা ম্যাথ শুরু করতেই পারি। দেখি আসলে কি বলেছে। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুকুরের পানিতে অক্সিজেনের দ্রাব্যতা 2.3 ইন্টু 10⁻⁻⁴ মোলার হলে পিপিএম এককে O2 এর দ্রাব্যতা কত হবে? তাহলে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুকুরের পানিতে অক্সিজেনের দ্রাব্যতা 2.3 ইন্টু 10⁻⁴ হলে পিপিএম এককে অক্সিজেনের দ্রাব্যতা কত হবে? এখন ঘটনা হচ্ছে গিয়ে এখানে প্রশ্নের ইনফরমেশন কি আছে, তুমি কোন সূত্র ব্যবহার করবা সেটা হলো ফ্যাক্ট। দেখো, অক্সিজেনের দ্রাব্যতা একটা কথা একটু তোমাদের এখানে শেখার আছে। মোলার দ্রবণের সংখ্যা কি? মোলার দ্রবণের সংখ্যা এটা না যে 1000 ml দ্রবণে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত হয় তাকে বলা হয় 1 মোলার। ঠিক কিনা? মোলার দ্রবণের সংখ্যা থেকে কিন্তু এই লাইনটা অ্যাপ্রোচ করা যায় এবং এটা কিন্তু আসলে নতুন না। এই চ্যাপ্টারের জন্য এই লাইনটা যথেষ্ট পুরাতন। জারণ বিজারণ টপিক থেকে শুরু হয়েছে এই লাইনের পরিচয়। সো তোমরা যারা ক্লাস রেগুলার করেছো তারা অবশ্যই জিনিসটা বুঝতে পারতেছো। যারা করনি তাদের জন্য আবারও আমাকে রিপিট করতে হচ্ছে যে 1000 ml 1 মোল দ্রব্য যখন দ্রবীভূত হয় তখন তাকে বলা হয় 1 মোলার দ্রবণ। তাহলে মোলার দ্রবণের সংজ্ঞা অনুসারে 1 মোল ইকুয়াল টু 1 মোলার, তাই কিনা? তার মানে মোলার যে কথা মোল সংখ্যা একই কথা। তাহলে আমাদের প্রশ্নে পুকুরের পানিতে অক্সিজেনের দ্রাব্যতা আছে মানে মোলার আছে, তাহলে মোলার মানেই কি? মোল সংখ্যা। তাহলে আমরা সূত্র কোনটা অ্যাপ্লাই করতে যাচ্ছি? আমরা সূত্র অ্যাপ্লাই করতে যাচ্ছি 2 নাম্বারটা। আশা করি টেকনিকটা ধরতে পেরেছ। তাহলে পিপিএম ইকুয়াল টু হবে
কি ছিল মোল সংখ্যা, তাহলে 2.3 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু আণবিক ভর অক্সিজেন, তাহলে O2 16 দুগুণে 32 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই সূত্রের 1000। আশা করি এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হয়নি, আমরা সলভ করে ফেলি। তাহলে 2.3 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু 32 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 1000 1 2 3, তাহলে 7.36 আমাদের এই অ্যান্সারের ভ্যালু আসতেছে 7.36 ppm। ঠিক আছে, একক হবে কিসে ppm এ। আর আগেই বলছি যে ppm সম্পর্কিত গাণিতিক সমস্যা যেগুলো রয়েছে এগুলো বেসিক্যালি তোমার এমসিকিউ, এক কথা এগুলো এমসিকিউর জন্য খুবই খুবই জরুরি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের পরবর্তী গাণিতিক সমস্যায় যাচ্ছি। সেটা হলো আগে তুলি তারপরে বুঝাই। দেখো আমাদের পরবর্তী যেটা প্রবলেম সেখানে বলা হয়েছে যে 3.5 গ্রাম ভরের ট্যাবলেটে 40.5 মিলিগ্রাম ক্যালসিয়াম আছে। বলেছে ওই ট্যাবলেটে ক্যালসিয়ামের ঘনমাত্রা ppm এককে কত হবে। ওই ট্যাবলেটে ক্যালসিয়ামের ঘনমাত্রা ppm এককে কত হবে। তাহলে আমরা এখানে কোন সূত্রে অ্যাপ্রোচ করব। ধরো এই হলো ট্যাবলেট, আঁকালাম আর কি, এত বড় ট্যাবলেট যদিও হয় না। আর মনে করো এই হলো ট্যাবলেটের মধ্যে ক্যালসিয়াম, তাহলে সবসময় যেটা দ্রবণ মানে কি সম্পূর্ণ অংশ, আর দ্রবণের মধ্যে দ্রবটা কি একটা ছোট অংশ। তার মানে আমাদের এই ক্ষেত্রে 3.5 গ্রাম এটা যে ভর, এটা কার, এটা হচ্ছে গিয়ে দ্রবণের ভর, আর এটা কি দ্রবের ভর। তাহলে আমরা দ্রবণ এবং দ্রব দেখতে পাচ্ছি, তাহলে আমাদেরকে সূত্র অ্যাপ্লাই করতে হবে কোনটা, এই যে 1 নাম্বারটা ppm, তাই না। তাহলে আমরা লিখতে পারি যে ppm ইকুয়াল টু দ্রবের ভর বাই কি দ্রবণের ভর। তাহলে দ্রব কত 40.5 বাই 1000, কেন 1000 দিয়ে ভাগ করা হলো, এ রয়েছে মিলিগ্রামে, এ রয়েছে গ্রামে, সো সেম করতে হবে 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 3.5। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করতে চাই তাহলে এটা আসবে 40.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 3.5 ইন্টু 1000। তাহলে এটা আসতেছে 1.15 10 টু দি পাওয়ার 4। তাহলে এটা আসলো 1.15 10 টু দি পাওয়ার 4 ppm। বিষয়টা বোঝা গেল। তাহলে এই হচ্ছে গিয়ে এটার ppm সম্পর্কিত ম্যাথ। ঠিক আছে, সো আমি আশা করব যে এই ম্যাথটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় নাই। আমি পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। এই ম্যাথটা যেটা আমি করব এটা যদিও ppm সম্পর্কিত না, এটা একটু আলাদা, এটা হচ্ছে গিয়ে শতকরা ভর একক সম্পর্কিত, বাট এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, শতকরা ভর একক সম্পর্কিত যে ম্যাথগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়। বুঝতে পেরেছি। তাহলে আমাদের পরবর্তী যে ম্যাথটা সেটা হচ্ছে এরকম, যে কোশ্চেন করা হয়েছে যে 0.1 মোলার HCl এর ঘনমাত্রাকে শতকরা ভর এককে প্রকাশ করো। শতকরা ভর এককে প্রকাশ করো। 0.1 মোলার HCl এর ঘনমাত্রাকে শতকরা ভর এককে প্রকাশ করো। তাহলে এখানে এটাকে আমরা প্রকাশ করতে বলা হয়েছে শতকরা ভর একক। ঘটনা হচ্ছে কি, এটা মনে রাখতে হবে শতকরা ভর একক মানে কি W/V%। তোমাকে কি করতে হবে,
এটাকে W/V% নিয়ে যেতে হবে। আমি আগেই বলছি এটা কিন্তু ppm সম্পর্কিত কোনো ম্যাথ নয়, ঠিক আছে? এটা হচ্ছে শতকরা ভর সম্পর্কিত ম্যাথ এবং এটা একাডেমিক প্লাস অ্যাডমিশন দুই ক্ষেত্রে খুব আসে এই ম্যাথটা। একাডেমিক প্লাস অ্যাডমিশন দুই ক্ষেত্রে এই ম্যাথটা খুবই আসে। তাহলে এটার সূত্র খুবই সহজ, বুঝতে পারছো? সেটা হচ্ছে গিয়ে W/V% ইকুয়াল টু দ্রবের ভর ইন্টু দ্রবের ভর বলতে এখানে আণবিক ভর ইন্টু মোল সংখ্যা ডিভাইডেড বাই 1000। ppm এ ওইখানে যেমন 10⁶ দিয়ে গুণ করা ছিল, কিন্তু এখানে এবার গুণ করতে হবে কত দিয়ে? 100 দিয়ে। এই আর কোনো কাজ নাই। এবং তুমি দেখো তাহলে এখানে HCl, তাই না? তাহলে HCl এর আণবিক ভর আমি জানবো না কত? 36.5 ইন্টু মোল সংখ্যা। আমি জানি যে মোলার মানে মোল সংখ্যা, সেটা আমরা একটু আগেও ক্লিয়ার করেছি। তাহলে 0.1, তারপরে 100 ডিভাইডেড বাই 1000, ঠিক আছে? আশা করি এই শতকরা ভর একক এটা তুমি বুঝতে পেরেছো। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা সলিউশনে যাই তাহলে বিষয়টা কেমন আসতেছে দেখে নেই। এটা আসবে 36.5 ইন্টু 0.1 ইন্টু 100 ডিভাইডেড বাই 1000, ওকে? তাহলে 0.365%, ওকে? 0.365%। এটা হয়ে গেল কি? শতকরা ভর একক, ঠিক আছে? তাহলে আশা করি এই শতকরা ভর একক প্লাস ppm প্লাস মোল সংখ্যা সম্পর্কিত গাণিতিক সমস্যা এবং অ্যাভোগাড্রো সংখ্যার যে লাস্ট ম্যাথ, এই ম্যাথগুলো নিয়ে তোমাদের আশা করি কোনো সমস্যা নাই। সো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথম থেকে কথাটা বলছি, আবারও বলছি, ক্লাসগুলা স্লোলি করে ফেলো, তোমার জন্যই ভালো হবে, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার আমরা এই অধ্যায়ের পরবর্তী সিকোয়েন্সে যাব। আমি কিন্তু প্রথম থেকে একদম জারণ বিজারণের ফার্স্ট লেকচার থেকে এখন পর্যন্ত এই অধ্যায়টা সিকোয়েন্সিয়ালি করছি, একদম সিকোয়েন্স। যারা ওই লেকচার থেকে দেখতে দেখতে আসবা, আশা করি তাদের এই অধ্যায়টা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া রাখবা। আল্লাহ হাফেজ।